নমস্কার বন্ধুরা, আজকে আমরা নিয়ে এসেছি আমাদের বারাণসী ভ্রমণের দ্বিতীয় পর্ব। এই পর্বে প্রথমে আমরা যাব মার্কণ্ডেয় মহাদেব মন্দির, তারপর সেখান থেকে আমরা যাব সারনাথ। মাঝখানে আমরা আপনাদের দেখাবো সারনাথ কোঅপারেটিভ সোসাইটিতে তাঁতিদের ঘরে কিভাবে তাঁতে বেনারসি শাড়ি বোনা। এখন আমরা এগিয়ে চলেছি আমাদের আজকের প্রথম গন্তব্য মার্কণ্ডেয় মহাদেব মন্দিরের উদ্দেশ্যে। এই মন্দিরটি বেনারস থেকে মোটামুটি 30 কিলোমিটার মতো দূরত্বে অবস্থিত। এই মন্দিরটি গঙ্গা এবং গোমতী নদীর সঙ্গমে অবস্থিত। মন্দির সংলগ্ন একটি খুব সুন্দর গঙ্গার ঘাট রয়েছে। এই ঘাটটা মার্কণ্ডেয় মহাদেব ঘাট নামেই পরিচিত। এই মন্দিরটি মহামৃত্যুঞ্জয় মন্দির নামেও পরিচিত। এই মন্দিরটি একটি পৌরাণিক মন্দির। এই মন্দিরটির উল্লেখ মার্কণ্ডেয় পুরাণে পাওয়া যায়। এই মন্দিরটি সংক্রান্ত পৌরাণিক যে কাহিনী বর্ণিত রয়েছে, সেই কাহিনীটি হলো মহর্ষি মৃকুণ্ড এবং তার স্ত্রী সন্তানহীন ছিলেন এবং সেই কারণে তারা মনোকষ্টে ভুগছিলেন। তারপরে তারা অন্য ঋষিদের পরামর্শে বিন্ধ্যাচলে গিয়ে ব্রহ্মার তপস্যা করেন। প্রজাপতি ব্রহ্মা তাদেরকে দর্শন দিয়ে বলেন যে তাদের পুত্র লাভের আকাঙ্ক্ষা একমাত্র পূর্ণ করতে পারেন দেবাদিদেব মহাদেব। তখন তারা বিন্ধ্যাচল ছেড়ে এই গঙ্গা এবং গোমতী নদীর সঙ্গমে এসে শিবলিঙ্গ প্রতিষ্ঠা করে তারা দেবাদিদেব মহাদেবের আরাধনা করেন এবং দেবাদিদেব মহাদেব প্রকট হয়ে তাদেরকে বরদান দেন যে তারা হয় একটি 100 বছরের দীর্ঘায়ু পুত্র পাবেন, কিন্তু সেই পুত্র মূর্খ হবে, অথবা তারা এক স্বল্পায়ু পুত্র পাবেন, কিন্তু সেই পুত্র মহাজ্ঞানী হবে। মহর্ষি মৃকুণ্ড স্বল্পায়ু মহাজ্ঞানী পুত্রের প্রার্থনা করেন দেবাদিদেবের কাছে এবং মহর্ষি মার্কণ্ডেয়র জন্ম হয়। যখন তার 12 বছর বয়স, তখন তার পিতামাতা তার স্বল্পায়ুর কথা ভেবে একদিন প্রচণ্ডভাবে ভেঙে পড়েছিলেন মানসিকভাবে এবং তাদের কান্নাকাটি করতে দেখে মহর্ষি মার্কণ্ডেয় এসে তখন জিজ্ঞেস করেন যে তারা কেন কাঁদছেন। যখন তারা তার স্বল্পায়ুর কথা পুত্রকে জানান, তখন মহর্ষি মার্কণ্ডেয় এই গঙ্গা এবং গোমতী নদীর সঙ্গমে যেই শিবলিঙ্গ প্রতিষ্ঠা করে তার বাবা মা তাকে পুত্র হিসেবে লাভ করেছিলেন, সেই শিবলিঙ্গের কাছেই এসে আবার তপস্যা শুরু করেন এবং মহামৃত্যুঞ্জয় মন্ত্র রচনা করেন। মহামৃত্যুঞ্জয় মন্ত্রের জপ তিনি করতে থাকেন। যখন তার 16 বছর পূর্ণ হয়, যখন যমদূত তাকে নিতে আসে, তখন দেখা যায় যে স্বয়ং দেবাদিদেব মহাদেব মন্দিরের দ্বাররক্ষী হিসেবে দাঁড়িয়ে মার্কণ্ডেয় ঋষিকে রক্ষা করছেন এবং যমদূত তাকে নিতে পারে না। এইভাবে তাকে অমরত্বের বর প্রদান করেন দেবাদিদেব মহাদেব। এই মন্দিরটিতে শ্রাবণ মাসে যথেষ্ট ভক্ত সমাগম হয় এবং আমরা যেদিন এসেছিলাম সেদিন শ্রাবণ মাসের প্রথম দিন, তাই প্রচণ্ড ভিড় ছিল মন্দিরে। এই মন্দিরে লোকে সন্তান কামনায় এবং লোকে দীর্ঘায়ুর জন্যে, বিশেষত সন্তানের দীর্ঘায়ুর জন্যে পুজো যজ্ঞ এসব করে থাকেন। এখানে শিবের সঙ্গে কার্তিক গণেশও পূজিত হন। এখন আমরা এগিয়ে চলেছি সারনাথ মন্দিরের উদ্দেশ্যে। সারনাথের দূরত্ব বেনারস থেকে 10 কিলোমিটারের মতো। আমাদের প্রথম গন্তব্য হলো সারনাথের শ্রীলঙ্কান মন্দির। এই মন্দিরটি 1931 খ্রিস্টাব্দের নভেম্বর মাসে অনাগারিকা ধর্মপাল নামে একজন বৌদ্ধ সন্ন্যাসী প্রতিষ্ঠা করেন। উনি শ্রীলঙ্কান ছিলেন এবং উনি ওনার 26 বছর বয়সে বুদ্ধিস্টদের মূল দর্শনীয় যে 4টি স্থান রয়েছে, লুম্বিনী, বোধগয়া, সারনাথ এবং কুশীনগর, এই 4টি পরিভ্রমণে বের হন এবং 26 বছর বয়সে উনি এসে পৌঁছান এই সারনাথে এসে উনি প্রথমে এই মন্দিরটি প্রতিষ্ঠা করেন। এছাড়াও উনি ভারতের মহাবোধি সোসাইটিরও প্রতিষ্ঠাতা। এছাড়া এই মন্দিরটির মধ্যে আমরা ঢুকলে পরে বুদ্ধিস্ট স্থাপত্যকলার
সুন্দর নিদর্শন দেখতে পাই। এখানে একটি বুদ্ধ মূর্তি বর্তমান, যেটি পূজা করা হয়। এই মন্দিরটির আরেকটি নাম রয়েছে মূলগন্ধা কুটিবিহার। এই মন্দিরের বিভিন্ন দেওয়ালে বুদ্ধদেবের বিভিন্ন জীবদ্দশার বিভিন্ন চিত্র চিত্রিত অবস্থায় রয়েছে। এছাড়া এই মন্দিরে বুদ্ধিস্টদের যে জপ মন্ত্র বা মণিপদ্ম, সেটাও অনেক জায়গায় লাগানো রয়েছে, যেটা ঘুরিয়ে ওং মণিপদ্মে হোম করে জপ করা যায়। যেতে রাস্তায় এই টিবেটান মন্দিরটিও পড়েছিল, এটি বন্ধ থাকায় আমরা এটিতে ঢুকতে পারিনি। এখন আমরা এসে পৌঁছেছি চৌখান্ডী স্তূপা বলে একটি আর্কিওলজিক্যাল সাইটে। এই সাইটটিকে 2019 সালের জুন মাসে আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া মনুমেন্ট অফ ন্যাশনাল ইম্পর্টেন্সের মর্যাদা দিয়েছে। এই স্তূপটি তৈরি হয়েছে 7th থেকে 8th সেঞ্চুরির মধ্যে। এইখানে বুদ্ধদেব তার প্রথম 5 জন শিষ্যকে বৌদ্ধিক ধর্মের শিক্ষাদান করেছিলেন। এই স্তূপটি পরবর্তীকালে হুমায়ুনের দর্শনের জন্য রাজা টোডরমল এবং তার বাবা রাজা গোবর্ধন দুজন মিলে এই স্তূপটিকে রেনোভেট করেছেন এবং এই স্তূপটি একটি অক্টাগোনাল শেপের স্তূপ। এই স্তূপটির ভেতরে প্রাচীনকালে একটি মন্দিরও ছিল, যেটায় এখন আর প্রবেশ করা যায় না। এখন আমরা এগিয়ে চলেছি সারনাথ কোঅপারেটিভ সোসাইটির দিকে। এখানটাতে আমরা দেখব কিভাবে তাঁত বোনা হয়। এর আগের ভিডিওতে আমরা দেখিয়েছিলাম তাঁতের মেশিন। এখানে আমরা দেখতে পাচ্ছি আসলভাবে কিভাবে তাঁত বোনা হচ্ছে, তাতে বেনারসি শাড়ি বোনা হচ্ছে। এক একটা শাড়ি বুনতে প্রচুর সময় লেগে যায় এবং এখানে যে শাড়িটা বোনা হচ্ছিল এটা লাল আর অফ হোয়াইটের কম্বিনেশনে একটা বেনারসি শাড়ি। খুবই সুন্দর শাড়িটি এবং তাঁতি ভাই নিজের মেহনতের কথা বলছিলেন, কতদিন টাইম লাগে এবং কিভাবে বোনেন ওনারা তাঁতে শাড়ি। আমরা এর আগের ভিডিওতে আপনাদেরকে বেনারসের একটা দোকান থেকে বেনারসি শাড়ি নেওয়া এবং তার দাম সম্পর্কে একটা আইডিয়া দিয়েছিলাম। এখানে এসে আমরা দেখলাম বেনারসি শাড়ি এখানটাতে আরও সস্তা। মোটামুটি ওই দোকানে যেই শাড়িগুলো 1000-1200 বলছে, এখানে সেই শাড়িগুলো 500-600 টাকা করে বলছে। কাজেই আপনারা যদি বেনারস আসেন তাহলে অবশ্যই সারনাথ থেকেই বেনারসি শাড়ির কেনাকাটা করবেন। এখানেও আপনারা শাড়ি, পাঞ্জাবি, চুড়িদার, ওড়না সব রকমের কালেকশন পেয়ে যাবেন। कितना टाइम लगेगा बनाने में पूरा? 5-6 घंटा। तो 5-6 दिन। এবার আমরা এসে পৌঁছেছি থাই টেম্পলে। এটার আরেকটা নাম হিনায়ানা টেম্পল। থাই গভর্নমেন্ট থেকে এই টেম্পলটা তৈরি করে দেওয়া হয়েছে বলে এই টেম্পলটাকে থাই টেম্পলও বলা হয়। এই টেম্পলে কোনো এন্ট্রি ফি নেই, আপনারা ডাইরেক্ট এই টেম্পলে ঢুকতে পারেন। আসুন ভেতরে ঢুকে দেখা যাক এই টেম্পলটা ভালো করে ঘুরে। এই মন্দিরটা থাইল্যান্ড গভর্নমেন্ট 1933-তে তৈরি করেছিল। এই মন্দিরটা ঘুরে দেখার জন্য আপনারা বাইরের থেকে গাইড পাবেন। গাইডের কোনো বাধা ধরা টাকার রেট নেই, ওদেরকে আপনারা যা দেবেন সেই টাকা নিয়েই ওরা ঘুরে দেখায়। আমরাও একজন গাইড নিয়েছিলাম, সেই গাইডের সঙ্গেই আমরা পুরো মন্দিরটি ঘুরে দেখেছি। মূল এন্ট্রান্স দিয়ে ঢুকেই প্রথমেই সামনে একটা 80 ফিটের বুদ্ধ মূর্তি দেখতে পাওয়া যাচ্ছে। এই বুদ্ধ মূর্তিটির সামনে দাঁড়িয়ে অনেকেই সেলফি তুলছে। বুদ্ধ মূর্তিটির সামনে একটা খুব সুন্দর ছোট্ট পুকুর মতো করা আছে, যেই পুকুরে প্রচুর পদ্ম ফুলের চাষ করা হয়েছে। এই মূর্তিটি গান্ধার শিল্পকলার মাধ্যমে তৈরি হয়েছে। বুদ্ধদেব টোটাল 80 বছর বেঁচে ছিলেন, সেই জন্য এই মূর্তিটির উচ্চতা 80 ফুট করা হয়েছে। এই মূর্তিটিও থাইল্যান্ড গভর্নমেন্টের থেকে স্পন্সর করা হয়েছে। এই মূর্তিটি আসলে এই কারণে তৈরি করা হয়েছে যে আফগানিস্তানের বোহেমিয়ান প্রদেশে
তালিবানদের দ্বারা যখন বুদ্ধ মূর্তি ভেঙে ফেলা হয়, সেই বুদ্ধ মূর্তির সেম রেপ্লিকা এখানটাতে তৈরি করেছে থাইল্যান্ড গভর্নমেন্ট। ওই বুদ্ধ মূর্তিটির বলতে পারেন এটা একটি ক্ষতিপূরণ মূর্তি। এই মূর্তিটি খুব সুন্দর। বুদ্ধদেব এখানটাতে দাঁড়ানো অবস্থায় রয়েছেন। মূর্তির একদম সামনে যাওয়া যায় না, ব্যারিকেড দিয়ে মূর্তিটা ঘেরা রয়েছে। যেহেতু সম্রাট অশোক প্রথম সারনাথ স্তূপটি তৈরি করেছিলেন, তাই থাই টেম্পল থেকে উনার প্রতি শ্রদ্ধা জানিয়ে একটি অশোক স্তম্ভ এবং অশোক চক্র তৈরি করা হয়েছে। এখানে একটি লাফিং বুদ্ধারও মূর্তি রয়েছে, সুন্দর মূর্তি। এবার আমরা এসে পৌঁছেছি বোধি বৃক্ষের সামনে। এই বৃক্ষটির একটি শাখা সম্রাট অশোকের কন্যা সংঘমিত্রা দেবী শ্রীলঙ্কার থেকে নিয়ে এসে এখানে রোপণ করেছিলেন। এই যে চক্রটি দেখা যাচ্ছে, এটি ধর্মচক্র। এটি কিন্তু অশোক চক্র নয়, এটি ধর্মচক্র। এর সামনে বুদ্ধদেবের একটি অভয় মুদ্রার মূর্তি রয়েছে। বুদ্ধদেব এখানে অভয় মুদ্রায় বসে রয়েছেন। এটি একটি পদ্ম ফুলের বাগান। খুব সুন্দর পদ্ম ফুল ফুটে রয়েছে, অসম্ভব সুন্দর লাগছে দেখতে। এবং সবচেয়ে আশ্চর্যের বিষয় সেটা হলো যে এই সাইটটি অসম্ভব পরিষ্কার পরিচ্ছন্ন। এই রাস্তাটা বিপাশনা সেন্টারের দিকে যাচ্ছে। এখানটাতে অনলাইনে বুক করে এখানটাতে থাকা যায় এবং এখানে ধ্যান, মেডিটেশন এসব শেখানো হয়। এখন আমরা ঢুকছি থাই মন্দিরের দিকে। এই হলো মেইন থাই মন্দিরটি। এই মন্দিরটিতে ঢোকার 3 দিকে 3টি গেট রয়েছে। যে কোনো একটি গেট দিয়ে আপনারা ঢুকতে পারেন। ভেতরে একটি বিশাল বুদ্ধদেবের মূর্তি রয়েছে। এই মূর্তিটিও অভয় মুদ্রায় বুদ্ধদেব বসে রয়েছেন। এই মূর্তিটি একটি সিঙ্গল স্টোন দিয়ে তৈরি এবং ওপরে গোল্ড প্লেটেড করা। এখানে বুদ্ধদেবের আরও কিছু মূর্তি রয়েছে বিভিন্ন মুদ্রায়, ধ্যান মুদ্রা, আশীর্বাদ মুদ্রা, বিভিন্ন মুদ্রায় বুদ্ধদেবের বেশ কিছু মূর্তি এখানটাতে আরও আমরা দেখতে পাই। এবারে আমরা মন্দির থেকে বেরিয়ে যাচ্ছি। আবার দেখা হবে নেক্সট ভিডিওতে আমরা দেখব শ্যামাচরণ লাহিড়ী বাবার বাড়ি, আদি বাড়ি যেটা, সেই বাড়ি, এবং তার সাথে বেনারসের গঙ্গা আরতি, সেই বিখ্যাত বেনারসের গলিগালা, এবং তার সাথে বেনারসের ঘাটের পরিভ্রমণ নৌকায় করে। দেখা হচ্ছে পরের ভিডিওতে। নমস্কার।